আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতিমা। জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান, এই ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে গতকাল এই ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর আগামীকাল মঙ্গলবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এই রায় দেন। রায়ে জাতীয় স্লোগান এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়। পরে 2022 সালের 20 ফেব্রুয়ারি এটি জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। র্যাবের বিলুপ্তি চেয়েছে বিএনপি, পাশাপাশি পুলিশ বাহিনীকে সংস্কারে পুলিশ কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে দলটি। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটির পক্ষ থেকে এসব প্রস্তাব তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের গুম, খুন, দুর্নীতির কারণে দেশের মানুষ স্তম্ভিত। এই পরিস্থিতিতে পুলিশের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই বাহিনীকে সংস্কার করা রাষ্ট্রীয় দাবিতে পরিণত হয়েছে। তাই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা দিয়ে নিরপেক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। তাদের গুম, খুন, বিভিন্ন হত্যাকাণ্ড নিয়ে সুপারিশ বর্ণিত অবস্থার এই যে পুলিশ বাহিনীর এই যে অবমূল্যায়ন এবং যে তাদের যে দুর্বৃত্তায়ন, এদিকে বিবেচনা নিয়েই সুপারিশমালা প্রণয়ন করা হয়েছে। আশা করা যায় এটি বাস্তবায়িত হলে পুলিশ বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ অসঙ্গতি এবং অনেকাংশে দূর হয়ে যাবে। পুলিশ ও জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক উন্নত আরও হবে। পুলিশের নিকট থেকে জনগণের প্রত্যাশিত সেবা প্রাপ্তি আরও সহজতর হবে। আওয়ামী লীগের শাসনামলে বঞ্চনা ও বৈষম্যের শিকার 754 জনকে পদায়নের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি। প্রধান উপদেষ্টার কাছে আজই জমা দেওয়া হবে এই তালিকা। অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে 119 জনকে সচিব, 41 জনকে সচিব পদমর্যাদার গ্রেড 1 পদ ও 528 জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। 2009 সালের জানুয়ারি থেকে 4 আগস্ট 2024 পর্যন্ত পদোন্নতি সহ নানা বঞ্চনা ও হেনস্থার শিকার কর্মকর্তাদের ক্ষতি পুষিয়ে দেবার সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে। ক্ষতিপূরণ কিভাবে দেওয়া যায় তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে বিক্ষোভ মিছিল করছে আরএসএস এর নেতৃত্বে সিভিল সোসাইটি অফ দিল্লি। আজ দুপুর 12টার পর দিল্লির চাণক্যপুরী থানার তিনমূর্তি চক থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে 3 থেকে 4 হাজার মানুষ অংশগ্রহণ করেছে, যেখানে বিভিন্ন বয়সী পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নারীও যোগ দিয়েছেন। বিক্ষোভ মিছিলে প্রায় সবার হাতে প্ল্যাকার্ড দেখা যাচ্ছে, যেখানে বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, বাঁচাও সনাতন, বাংলাদেশ ৭১ মনে করো, জুলুমবাজি বন্ধ করো, সেফ বাংলাদেশি হিন্দু সহ নানা উস্কানিমূলক স্লোগান দেখা যায়। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ভারত সংখ্যালঘু ইস্যু নিয়ে দেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করল বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। ভারতীয় গণমাধ্যমে দেশের সংখ্যালঘুদের উপর হামলার গুজব ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে কথা বলেন তারা। দেশের খ্রিস্টান সম্প্রদায় সহ অন্যান্য ধর্মের মানুষের উপর কোনো হামলা হচ্ছে না বলে জানান বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব। ব্যক্তিগত রেষারেষিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করেন খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসেবের তথ্যও চাওয়া হয়েছে। সোমবার দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU। চিঠিতে শেখ হাসিনা ও শেখ রেহানা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখতে তাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একই সঙ্গে ট্রাস্টের টাকা কোথা থেকে এসেছে এবং কি কাজে ব্যবহার করা হয়েছে তা জানাতে বলা হয়েছে। লেনদেন তলব করার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে জানানো হয়। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় ৮ আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় আসামিদের কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। আদালতের APP অ্যাডভোকেট রিয়াদউদ্দিন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ৮ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আদালত শুনানি শেষে প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল ২৭ নভেম্বর চট্টগ্রাম আদালতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মোট ৮ জন আসামিকে আজকে রিমান্ডের আবেদন করা হয়েছে এবং রিমান্ডের শুনানি হয়েছে এবং মাননীয় আদালত আমাদের MM3 ম্যাজিস্ট্রেট 3 শুনানি অন্তে যে আসামিদের মোট ৭ দিনের আবেদনের মধ্যে ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন। ঢাকা শহরের ২১টি খালসহ প্রত্যেক জেলায় অন্তত একটি করে নদী দখল ও দূষণমুক্ত করার ঘোষণা দেন পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নদীর উৎসমুখ, অবস্থান, স্থানীয় নাম, পতনমুখ সহ বেশ কিছু বিষয়কে প্রাধান্য দিয়ে নদী রক্ষায় আয়োজিত বাংলাদেশের নদ নদীর সংখ্যা নির্ধারণ ও অবহিতকরণ সেমিনারে এ কথা বলেন তিনি। সকালে রাজধানীর পানি ভবনে আয়োজিত এই সেমিনারে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত সংশোধিত ও চূড়ান্ত ১১৫৬টি নদ নদীর তালিকা প্রকাশ করা হয়। বর্তমান তালিকায় যে সকল নাম বাদ পড়েছে তা পুনঃসংযোজন করে বাংলা নববর্ষের শুরুতেই বাংলাদেশের নদীসমূহের পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশের আশাবাদও ব্যক্ত করেন তিনি। এ সময় নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা M শাখাওয়াত হোসেন বলেন, শুধুমাত্র গবেষক আর স্বেচ্ছাসেবীদের সচেতন হলে হবে না, নদী রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে আর তার জন্য সবার সাহায্য কামনা করেন তিনি। জাতীয় নদী রক্ষা কমিশনের একটা বই আছে, যেটাতে একটা তালিকা আছে। ওইটা যদি আপাততের জন্য একটু বিলি বন্দোবস্ত আমরা বন্ধ করি, তাহলে এই তালিকাটা চূড়ান্ত করে আমরা একবারে পাবলিশ করে ওটা করে ফেলতে পারি। নদীর তালিকা ১৪০০ দেখালেই আমি কামিয়াব হলাম, আর ১১০০ দেখালে আমি কামিয়াব হলাম না, এই মানসিকতা থেকে সরে আসতে হবে। নদীর তালিকাটা আমাদের সঠিক করে করতে হবে, এটাই হচ্ছে বিষয়। তারও দায়িত্ব হয় নদীটাকে, নদী দূষণ থেকে রক্ষা করা এবং নদী বাঁচানো। তো শুধুমাত্র গবেষকরা করবেন বা পরিবেশ আন্দোলনবাদীরা করবেন, আমরা কেন করি না? তা আমি এইটুকু বলছি যে আমি হোল হার্টেড সাপোর্ট করব যে আমাদের দেশের নদী যাতে বেঁচে যায়। বিশ্ব মানবাধিকার দিবস আজ বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো মানববন্ধন, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে। দিবসটির এবারের প্রতিপাদ্য আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। পরে ১৯৫০ সালের ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে। শেখ হাসিনা সরকারের আমলে গুম, খুন সহ দেশে মানবাধিকার পদদলিত করা হয়। গুম বিরোধী সনদে স্বাক্ষর করে মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিজ্ঞা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
সয়াবিন তেলের দাম ৮ টাকা না বাড়ালে বাজারে আরও সংকট হতে এবং দীর্ঘমেয়াদে ক্ষতি হয়েছে। তো মালয়েশিয়া থেকে সরাসরি তেল আমদানি করা হবে। আগামী রমজানে পণ্যের সংকট হবে না বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলেন তিনি আরও বলেন, টিসিবির ১ কোটি কার্ড বিতরণ ও ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ যেন ইনসাফের সাথে ব্যয় হয়। বাজারের সিন্ডিকেট মুষ্টিমেয়। প্রধান সিন্ডিকেটকারীরা পালিয়ে গেছে। শেখ হাসিনা সরকারের সুবিধাভোগীরা রাষ্ট্রীয় সম্পদ চুরি করতে গিয়ে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন। আপনাদের অবদান, আমরা জানি যে 5ই অগস্টের বিপ্লবে তেলের দাম 8 টাকা বাড়িয়েছি। এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য, খেজুর, ছোলা, তেল, অন্যান্য যত পণ্য লাগে, আমি আশা করি যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন যেন বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ জন জেলে নাবিক সহ 2টি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুটি হল FV মেঘনা 5 ও FV লায়লা 2। খুলনা অঞ্চলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সোমবার দুপুরে ঘটনা ঘটে। FV লায়লা 2 ফিশিং জাহাজটির মালিক সিদ্দিকুর রহমান। তাদের অপারেশন কোম্পানির নাম SR ফিশিং। MV মেঘনা 5 ফিশিং জাহাজের মালিক MA ওয়াহেদ। অপারেশন কোম্পানির নাম C&A অ্যাগ্রো লিমিটেড। কর্তৃপক্ষ জানান, জাহাজের নাবিকরা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। FV মেঘনা 5-এ নাবিক সহ 37 জন ও FV লায়লা 2-এ জেলে সহ 42 জন ছিলেন। তবে কী কারণে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, ধরে নিয়ে যাওয়া জেলেদের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন বিস্তারিত। হ্যাঁ ফাতিমা, যেমনটা বলছিলেন, জেলে নাবিক সহ বাংলাদেশি 2 ফিশিং জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। সে জাহাজ দুটি হচ্ছে MV মেঘলা 5 এবং FV লায়লা 2। এই জাহাজ দুটি কিন্তু গতকাল দুপুরে বাংলাদেশি সীমানা পেরিয়ে ভারতীয় সীমানার মধ্যে প্রবেশ করলে প্রথমে ভারতীয় কোস্টগার্ড এসে তাদেরকে সরে যেতে নির্দেশ দেন, কিন্তু সেই সময় কিন্তু ভারতীয় জাহাজ দুটি বাংলাদেশি সীমানায় সরে এসেছিল। পরবর্তীতে প্রায় ঘন্টা খানিক পরে ভারতীয় কোস্টগার্ড এসে সেই জাহাজ দুটিকে পুনরায় আটক করে তাদের এলাকায় নিয়ে গেছে বলে আমি যতদূর জানতে পেরেছি। আমি জানতে পেরেছি যে বাংলাদেশ মেশিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তিনি কিন্তু এই বিষয়টি জানিয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশি যে সকল জাহাজ, তারা যে দুটি জাহাজ আটক করেছেন সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত কেউ নির্দিষ্টভাবে বলতে পারেনি। তবে আমি জানার চেষ্টা করেছিলাম FV মেঘলা 5 ফিশিং জাহাজের যে মালিক রয়েছেন MA ওয়াহেদ, তিনি জানিয়েছেন তিনি শুনেছেন যে ভারতীয় কোস্টগার্ড আটক করে তাদের যে জাহাজ দুটি তাদের এলাকায় নিয়ে গেছেন, তিনি কিন্তু এটা নিশ্চিত করেছেন। সেই সঙ্গে কিন্তু এই জাহাজ দুটি আটকের ফলে কিন্তু অন্য যে সকল ফিশিং জাহাজ রয়েছে তাদের মধ্যেও কিন্তু এক প্রকার একটা আতঙ্ক বিরাজ করছে। তারাও কিন্তু বাংলাদেশি সীমানা থেকে আরও ভিতরের দিক ঢুকে মাছ ধরছে বলে আমি জানতে পেরেছি। সেই সঙ্গে কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু অনেকের মাঝে আতঙ্ক, অনেকে কিন্তু এই বিষয় নিয়ে সমালোচনা করছেন দেশ জুড়ে। এটাও কিন্তু আমি খুলনা সহ এর আশপাশের অনেক জেলার অনেকেই বলেছেন যে তাহলে কি ভারতীয় সেনারা কোস্টগার্ড বাংলাদেশি মৎস্যজীবীদেরকে ধরে নিয়ে যাচ্ছে এইভাবে। সব মিলে বাংলাদেশের কোস্টগার্ড দুটিও অনতিবিলম্বে যেভাবে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্যজীবীরা কিন্তু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ফাতিমা, এই ছিল খুলনা থেকে ফিশিং জাহাজ আটকের সর্বশেষ তথ্য। ধন্যবাদ।
সিঙ্গাপুরে অর্থ পাচার করার অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। আইনজীবীরা জানান, সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় 2013 সালের 17 নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন। 2016 সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা। ময়মনসিংহ ও ভোলা মুক্ত দিবস আজ। 1971 সালের 10 ডিসেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনী যৌথভাবে পাক সেনাদের কবল থেকে মুক্ত করে ময়মনসিংহকে। মুক্ত দিবস উপলক্ষে ময়মনসিংহ শহরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচি পালন করছে। 1971 সালের এই দিনে পাকিস্তানি বাহিনীকে বিতাড়িত করে মুক্তিযোদ্ধারা হানাদার মুক্ত করে দ্বীপ জেলা ভোলাকে। দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মে এভিনিউতে কনসার্টের আয়োজন করছে সবার আগে বাংলাদেশ সংগঠন। এতে অংশ নেবেন নগর বাউলসহ দেশের স্বনামধন্য সঙ্গীত ব্যান্ড দলের শিল্পীরা। বিকেল 3টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে সাংস্কৃতিক পরিবেশনা। সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কনসার্টের আয়োজনের ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ভিনদেশি সংস্কৃতির পরিবর্তে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে এমন আয়োজন বলে জানান অ্যানি। হিন্দি গান বা হিন্দি সংস্কৃতি বা উর্দু গান, উর্দু সংস্কৃতি বা ভিনদেশি যেই কোনো সাংস্কৃতিক অবস্থান থেকে বের হয়ে আমরা একটা দেশপ্রেমিক বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াইয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। নাফনদের আরাকান জলসীমা অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে আরাকান আর্মি। এ ঘটনায় নাফনদের ট্রলার না যাওয়ার জন্য মাইকিং করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আরাকান আর্মি টেকনাফ সীমান্তের ওপারের এলাকাটি পুরোপুরি দখলে নিয়েছে। গতকাল থেকে সে দেশের জলসীমানায় নাফ নদীতে সব নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয়। এজন্য নাফ নদী সীমান্ত অতি ঝুঁকিপূর্ণ বিবেচনা করে টেকনাফের ফিশিং ট্রলার মালিকদের অবহিত করা হয়েছে। কোনো ট্রলার না যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, নাফ নদ এলাকায় মাইকিং করে স্থানীয়দের মাঝে কেমন প্রভাব বিরাজ করছে আমাদের জানবেন বিস্তারিত। ফাতিমা, গত 1 বছর ধরে কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্যে কিন্তু যুদ্ধ সংঘাত অব্যাহত রয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু যে বাংলাদেশের সীমান্ত রয়েছে সেসব সীমান্তে কিন্তু হতাহতের ঘটনাও ঘটেছে, ইতিমধ্যে আপনি অবগত আছেন। পাশাপাশি যে আরাকান আর্মি রয়েছে, আরাকান আর্মি যে রাখাইন রাজ্যের যে পূর্ব এবং যে উত্তর সাইড রয়েছে সেটি কিন্তু তারা ইতিমধ্যে দখলে নিয়েছে। পাশাপাশি তাদের যে লক্ষ্যমাত্রা ছিল, লক্ষ্য ছিল যে রাখাইন রাজ্যের মংডু শহর সেটি দখল করার জন্য। তারা গত রবিবার দখল করেছে বলে যে সংবাদ মাধ্যম রয়েছে ইরাবতী, সেটির মাধ্যমে আরাকান আর্মি সেখানে নিশ্চিত করেছে বলে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। এর প্রেক্ষিতে তারা মংডু শহরের আশেপাশের যে নাফ নদী রয়েছে এবং সেখানে গত কাল থেকে মাইকিং করেছে, সেখানে কোনো ধরনের নৌযান যেন চলাচল না করে। এর প্রেক্ষিতে যে টেকনাফ সীমান্ত রয়েছে সেই সীমান্তেও গতকাল থেকে মাইকিং করেছে বলে আমাকে একটু আগে এখানকার যে সদ্য নিযুক্ত নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন তিনি আমাকে জানিয়েছেন যে সেখানে বেশ কিছুদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটলেও আজকে কিন্তু সকাল থেকে গোলাগুলির ঘটনা ঘটেনি। তিনি ইরাবতীর মাধ্যমে জানিয়েছেন যে জানতে পেরেছেন যে ইতিমধ্যে মংডু শহর তারা দখল করার কারণে সেখানে তাদের জলসীমা রয়েছে, সেখানেও তারা নিষেধাজ্ঞা দিয়েছে কোনো ধরনের নৌযান চলাচল
চলাচল না করার জন্য। এর প্রেক্ষিতে যে আমাদের নাপ নদী সীমান্ত রয়েছে 52 কিলোমিটার জুড়ে, সেখানে যে কোনো ধরনের নাপ নদীতে মাসিকার এবং নৌযান চলাচলের নিষেধাজ্ঞা দিয়ে মাইকিং করা হয়েছে। এর প্রেক্ষিতে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে কোস্টগার্ড এবং যে বিজিবি রয়েছে, তারা কিন্তু গতকাল থেকে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। ধন্যবাদ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বাশার আল আসাদের পতনের পর সামরিক বাহিনীর ঘাঁটি, রাসায়নিক অস্ত্র কারখানা এবং যুদ্ধ বিমান লক্ষ্য করে সিরিয়া জুড়ে 250টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। উগ্রপন্থীদের হাতে যাতে অস্ত্র চলে না যায় সেজন্য এসব হামলা চালানোর কথা জানায় তেল আবিব। এমন সময় এসব হামলা হলো যখন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র সম্পর্কিত পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের মজুদ থাকলে তা নিরাপদ রাখার বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে। এছাড়া হামলার একদিন আগে গোলান মালভূমি দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘটনার নিন্দা জানিয়েছে কাতার, ইরাক, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের প্রেক্ষাপটে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। খেলা খবর। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। সিরিজের সমতায় ফিরতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের, আর এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় ক্যারিবিয়ানরা। নাজমুল সাকিবের রিপোর্ট। 2016 সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। এ সময় ঘরের মাঠে 2টি ও ক্যারিবীয় সফরে 2টি সিরিজ জিতেছে টাইগাররা। রেকর্ড ধরে রাখতে ও সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো কিছু ভাবার সুযোগ নেই মিরাজ বাহিনীর। ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। এদিকে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়ে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচের আগে তাই ফুরফুরে মেজাজে শাই হোপের বাহিনী। ছন্দ ধরে রেখে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে চায় ক্যারিবিয়ানরা। নাজমুল সাকিব, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।